তাহলে আমরা যদি এখান থেকে কোশ্চেনটা আবারও বলি, যে পিআরবির কোশ্চেন এটা, যে গতকালকে আমরা পড়ছিলাম তারপর থেকে আমাদের কোশ্চেন, যে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন। এরকম একটা আপনাকে অনুধাবনমূলক কোশ্চেন মনে করেন যে ধরিয়ে দিল, যে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন। থানা পুলিশের কাজের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা প্রণয়ন করুন। এভাবে কোশ্চেনটা দিয়ে দিল, তখন আপনি কি করবেন? আমরা সবার আগে যেভাবে আমরা লিখবো, যে উত্তর দিয়ে লিখবো যে থানা হলো পুলিশ প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু। থানাটা হচ্ছে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তার মূল কেন্দ্রবিন্দু। জনগণের জানমাল ও মৌলিক অধিকার সংরক্ষিত হয় পুলিশের সেবার দ্বারা। জনগণের যে জানমাল এবং হচ্ছে মৌলিক অধিকার আছে সেগুলো সংরক্ষিত হয় এই পুলিশি সেবার দ্বারা। কারণ মনে করেন যে আপনি রাত্রে ডিউটি যান, টহল ডিউটি করেন, জনগণ ঘুমিয়ে থাকে, জনগণ সে নিরাপত্তা পায়, এটা তার জানমাল রক্ষা হয় এবং মৌলিক অধিকার সংরক্ষিত হয়। তারপর হচ্ছে পুলিশ হলো প্রাইমারি ইনভেস্টিগেশন জাজ, মানে হচ্ছে বিচারকের পূর্বেও আরেকজন বিচারক। আপনার বিচারক তো আদালত করে, কিন্তু আদালতের বিচারের আগেও আরেকজন সাবজুডিস হিসেবে বিচার করে, সেটা হচ্ছে পুলিশ। কিভাবে করে? যে পুলিশ যদি সুষ্ঠু তদন্ত ও সঠিক কার্যাবলী পালন করে তাহলে পুলিশের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি পাবে, তাহলে পুলিশ জনবদ্ধ পুলিশে পরিণত হবে। এই কতটুকু আপনারা হচ্ছে উত্তরে গিয়ে লিখলেন। এবার আমরা গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে যে সুপারিশমালা আছে সেই সুপারিশমালাগুলো যদি আমরা একটু পড়ি। সুপারিশমালার ভিতরে 1 নম্বরে আপনারা লিখতে পারেন যে পিআরবি 33-এ একটা কথা আছে। 33-এ আছে যে থানা এলাকার জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিচে ডান পাশে লিখে দিলেন পিআরবি 33 বিধি। পিআরবি 33 বিধি। তারপরে লিখলেন যে হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধ করতে হবে অথবা হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। এটা বলা হয়েছে পিআরবি 317 বিধিতে। এটা বলা হয়েছে পিআরবি 317 বিধি। মিথ্যা মামলা রুজুর প্রবণতা বন্ধ করতে হবে। থানায় যদি মিথ্যা মামলা রুজুর সম্ভাবনা থাকে সেই প্রবণতা বন্ধ করতে হবে, এটা বলা হয়েছে পিআরবি 211। এটা বলা হয়েছে, সরি এটা পিআরবি না, এটা বলা হয়েছে পেনাল কোড। পেনাল কোডে আমরা যেটা পড়ছিলাম যে 211, মানে হচ্ছে 211, যে মিথ্যা মামলার প্রবণতা কি করতে হবে, বন্ধ করতে হবে। আচ্ছা, এরপরে আছে যে আইনের দৃষ্টিতে সমান অধিকার নিশ্চিত করতে হবে। আপনি থানা এলাকায় যে আইনের দৃষ্টিতে সমান অধিকার নিশ্চিত করতে হবে, এই কথাটা আমাদের বাংলাদেশ সংবিধানের 33 নং অনুচ্ছেদে বলা আছে, যে আইনের দৃষ্টিতে সবাই সমান। সবাই সমান, এই কথাটা আমাদের সংবিধানের হচ্ছে 33 অনুচ্ছেদে বলা আছে। এরপরে যদি আমরা আরো দেখি যে আমলযোগ্য অপরাধের মামলা নিতে হবে। এখন আমলযোগ্য অপরাধের মামলা আমাদের কোথায় বলছে? আমলযোগ্য অপরাধের মামলা বলছে ফৌজদারি কার্যবিধি 154 এবং হচ্ছে পিআরবি 243-এর গ। পিআরবি 243-এর গরুর গ, এটা বলা হয়েছে। এরপর বলছে পেন্ডিং যত মামলা থাকবে সেই পেন্ডিং মামলায় নির্দোষীদের আমরা চালান না দেওয়া। আমাদের কিছু পেন্ডিং মামলা থাকে, সেখানে যদি দোষী সাব্যস্ত না হয় সেক্ষেত্রে এই নির্দোষীদের যদি আহ চালান দেয়া যাবে না। আর যদি নির্দোষী না হয়ে দোষী হয় সেক্ষেত্রে চালান দিতে হবে, সেটা বলা হয়েছে। আচ্ছা, এরপর বলছে পুলিশ আইনের যে 29 ধারা আছে, পুলিশের 29 উপধারা মোতাবেক রিমান্ড প্রাপ্ত আসামিকে শারীরিক নির্যাতন করা যাবে না। অর্থাৎ রিমান্ডে আসামিকে যদি জিজ্ঞাসাবাদের জন্য কোর্ট থেকে অনুমতি দেয় সেক্ষেত্রে তাকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। এটা আমাদের পুলিশ আইনের 29-এর 7 ধারায় বলা আছে। বিভিন্ন স্পটে থেকে চাঁদা না নেয়া, যদি এমন হয় তাহলে আপনার জনবান্ধব এবং জনগণের আস্থা ভালোবাসা অর্জনের জন্য কোথাও থেকে চাঁদা নেওয়া যাবে না, সেটা বলা আছে। মাদক বন্ধ করতে হবে, এটাও বলা আছে। গণমাধ্যম কর্মীদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা বলা আছে। গণমাধ্যম কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সঠিক তথ্য সরবরাহ করতে হবে। স্থানীয় সুশীল সমাজ ও জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সত্য ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে, পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তাহলে এই ছিল গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা।
যে আপনার যদি কোশ্চেনে বলে এরকম যে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের লক্ষ্যে থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের কি কি কাজ করা উচিত বলে মনে করেন এবং পুলিশের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা প্রণয়ন করেন, সেক্ষেত্রে এতটুকু লেখলেই এনাফ। এতটুকু লেখলেই আমাদের এই কোশ্চেনটা ফুলফিল হয়ে যাবে। কোশ্চেনটা আপনার প্রেক্ষাপট চিন্তা করে সব দিক থেকে একটু কমন মনে হয়েছে, এই জন্য আমি কোশ্চেনটা হচ্ছে আপনাদের সাজেশনের ভিতর রাখছি। আচ্ছা, এবার বলছে থানায় কনস্টেবলের দায়িত্ব, এটা আপনাদের দরকার নাই, এটা সাধারণত আসবে না, আসলে আপনাদের এএসআই এর দায়িত্ব কর্তব্য আছে, যেটা গতকালকে পড়ানো হয়ে গেছে। যদি কেউ মিস করে থাকেন সেক্ষেত্রে রেকর্ড ক্লাস থেকে দেখে নিবেন। আচ্ছা, এবার কমান্ড সার্টিফিকেট সম্পর্কে আপনারা সবাই জানেন, সিসি বা কমান্ড সার্টিফিকেট। এই কমান্ড সার্টিফিকেট কাকে বলে, ইহা কখন ইস্যু করা হয় এবং কোন পদের পুলিশ অফিসার পাইতে পারে, ইহাতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়, ইহা প্রদানের উদ্দেশ্য। সংক্ষেপে টাচ করে যাবো একবারে সংক্ষেপে। যে প্রথম হচ্ছে কমান্ড সার্টিফিকেট বলতে কি বুঝেন। পরীক্ষা যদি আসে যে কমান্ড সার্টিফিকেট কি কি বা কমান্ড সার্টিফিকেট বলতে কি বুঝেন, তাহলে আপনি সুন্দর করে লিখে দিবেন যে কমান্ড সার্টিফিকেট হলো আদেশপত্র, একে সংক্ষিপ্ত আকারে সিসিও বলা হয়। একে সংক্ষিপ্ত আকারে সিসি বলা হয়। আর কমান্ড সার্টিফিকেট মানে হচ্ছে আদেশপত্র বা আদেশনামা। সাব ইন্সপেক্টর এবং তার নিচের পদের, সাব ইন্সপেক্টর এবং তার নিচের পদের যে কোনো পুলিশ কর্মচারী ডিউটিতে নিয়োজিত হলে, দেখেন বলছে সাব ইন্সপেক্টর এবং তার নিচের পদের যে কোনো পুলিশ কর্মচারী ডিউটিতে নিয়োজিত হলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত, যে উপযুক্ত কর্তৃপক্ষ আছে তাদের কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত বিবি ফরং নং 10, বিবি ফরং নং 10, যে 10-এ যে বহনীয় হুকুমনামা ইস্যু করা হয় তাকে কমান্ড সার্টিফিকেট বলে, তাকে কমান্ড সার্টিফিকেট বলে। তাহলে বলছে কি সাব ইন্সপেক্টর এবং হচ্ছে তার নিচের পদের কোনো পুলিশ কর্মচারী ডিউটিতে নিয়োজিত হলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত বিপি ফরম নং 10-এ যে বহনীয় হুকুমনামা ইস্যু করা হয় তাকে সিসি বা কমান্ড সার্টিফিকেট বলে। কারণ কমান্ড সার্টিফিকেট কয় কপিতে লেখা হয়, দুই, কার্বন সংযোগে 2 কপিতে লিখতে হয়। অর্থাৎ কমান্ড সার্টিফিকেট 2 কপিতে লিখতে হয়, কার্বন সংযোগে, মানে 1 কপি থাকে কার্বন কপি আর 1 কপি আপনাকে প্রদান করা হয়। তাহলে এই কমান্ড সার্টিফিকেট সম্পর্কে আপনার বলা হয়েছে টিআরবি 163 এবং 909 বিধি, টিআরবি 163 এবং 909 বিধি। আচ্ছা, ডিউটিতে নিয়োজিত যেমন যদি হয় যে একাধিক লোক ডিউটিতে নিয়োজিত থাকে একই সিসিতে, সেক্ষেত্রে যে কোনো একজন অথবা সিনিয়র অনুযায়ী যে কোনো একজন এই কমান্ড সার্টিফিকেট গ্রহণ করলেই অফিস থেকে হয়ে যাবে। এবার আমরা দেখব যে বলছে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়, যে কমান্ড সার্টিফিকেট বা সিসি কখন ইস্যু করা হয় এটা বানাইয়েও লিখে আসতে পারবেন সুন্দর করে। খালি নিচে লিখে দিবেন 163 909, যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে ইস্যু করা হয়, স্কট ডিউটির ক্ষেত্রে, পেট্রোল ডিউটির ক্ষেত্রে, সমন জারির ক্ষেত্রে, সরকারি ডাক বিলির ক্ষেত্রে, ছুটিতে রওনার ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয় পিআরবি 163 ও 909 বিধি। এবার কমান্ড সার্টিফিকেটে নিম্নলিখিত বিষয় থাকে। কমান্ড সার্টিফিকেট আপনারা আছে কি দেখছেন কিনা জানি না, মানে কয়টা ঘর আছে এবং কয়টা দায়িত্ব কর্তব্য কমান্ড সার্টিফিকেটে লিপিবদ্ধ থাকে সেটা দেখছেন কিনা জানি না, ভালো করে খেয়াল করে, হয়তো ডিউটি করেন বা ওই রকম খেয়াল করা হয় না। ওখানে 7টা বিষয় থাকে। 1 নম্বরে সিসি নম্বর থাকে, তারিখ থাকে। ঠিক আছে, কমান্ড সার্টিফিকেটে নিম্নলিখিত বিষয় লিপিবদ্ধ করা হয়, সিসি নম্বর থাকে, তারিখ থাকে, সময় থাকে। এটা গেল 1 নম্বরে। 2 নম্বরে বাহিনী বা স্টেশনের পূর্ণ বিবরণ ও ফোর্সের নাম, বাহিনী এবং হচ্ছে স্টেশনের পূর্ণ বিবরণ ও ফোর্সের নাম থাকে। 3 নম্বরে থাকে ডিউটিরত স্থানের নাম এবং কি ধরনের ডিউটি করতে হবে, যে ডিউটিরত যে স্থান আছে সেই স্থানের নাম এবং কি ধরনের ডিউটি করতে হবে, অর্থাৎ কারা বরাবর রিপোর্ট করবেন, কি ডিউটি করবেন ওখানে, সেটা লেখা থাকে। তারপর প্রস্থান ও পৌঁছানোর তারিখ ও সময়, অর্থাৎ আপনি যে ডিউটিতে যান সেখানে হচ্ছে প্রস্থানের আপনার পৌঁছানোর তারিখ ও সময়। এবার নির্দেশ প্রদানকারী কর্তৃপক্ষের মতামত সহ স্বাক্ষর, এই যে নির্দেশ প্রদান করবে সেই কর্তৃপক্ষের মতামত সহ স্বাক্ষর থাকে। আর একটা থাকে ফেরত আসার অনুমতি, ডিউটি শেষে আপনি যে ফেরত আসবেন সেই ফেরত আসার পরে অনুমতি প্রদানকারী অফিসারের মতামত ও স্বাক্ষর, যদি মতামত প্রয়োজন হয় মতামত দিবে, না হলে শুধু স্বাক্ষর দিয়ে টাইম দিয়ে দিবে, ওই টাইমটাই হচ্ছে তার মতামত। আর ইস্যুকারী পুলিশ অফিসারের হাজির সহ মতামত, যে যারা ইস্যু করছে
কমান সার্টিফিকেট যে অফিস থেকে আপনাকে দিছে, যে অফিসার ইস্যু করছে, সেখানে আবার আইসা আপনাকে হাজির হতে হয়, জমা দিতে হয়, অর্থাৎ তারাও হাজির করে তাদের মতামত। তাহলে এই 7টা বিষয় এখানেও নিচে লিখে দিবেন, 163, 909। এবার আমরা আরেকটু লেজুর দেখবো কোশ্চেনের, যে নিম্নলিখিত পদের পুলিশ অফিসার কমান সার্টিফিকেট পাইতে পারে। যে কমান সার্টিফিকেট কারা কারা পাইতে পারে সেটা বলছেন। কমান সার্টিফিকেট সাব ইন্সপেক্টর এবং তার নিম্নে, সাব ইন্সপেক্টর পাবে এবং তার নিম্নে যে কোনো পুলিশ কর্মচারী ডিউটিতে নিয়োজিত হলে উপযুক্ত কর্তৃপক্ষদের স্বাক্ষরিত সিলমোহরকৃত বিপি ফং নং 10-এ হুকুমনামা পাইতে পারে, কমান সার্টিফিকেট পাইতে পারে। এটা ওই সেম 163 এবং 909 বিধি। কমন সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্য, কমন সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্য কি, সিসি দেওয়ার উদ্দেশ্য কি আপনাকে, যে পুলিশের সদস্যের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদন শেষে যথাসময়ে কর্মস্থলে যদি ফিরে আসার পর সিসির অপর পৃষ্ঠায় মন্তব্য লিখে হাজির হওয়া এবং বর্মন বিল দেওয়ার জন্য ইয়া প্রদান করা হয়। যে আপনার ডিউটি শেষে যথাপযুক্ত স্থানে আপনি ডিউটি শেষে এসে হাজির হয়েছেন এবং যদি বর্মন বিল হয় আপনার ওই সিসিতে, সেটা প্রদানের জন্য এই কমান সার্টিফিকেট প্রদান করা হয়। এই ছিল আমাদের সিসি। এবার আমাদের সিসি সম্পর্কিত পড়া শেষ। আমরা অন্য একটু বিবিধ পড়তে যাব, তার আগে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা কোনো বিষয় সম্পর্কে জানা। এবার আমরা পড়বো হিস্ট্রি শিট। হিস্ট্রি শিট প্রথমেই আমাদের সংজ্ঞা, যে হিস্ট্রি শিট কাকে বলে, তারপর হিস্ট্রি শিট কখন খোলা হয়, হিস্ট্রি শিট খোলার নির্দেশ কে দিতে পারে, আর হিস্ট্রি শিটে কি কি বিষয় থাকে, ইহা লেখার পদ্ধতি কি। প্রথমে যদি সংজ্ঞা দেই, সংজ্ঞা দিলে আমাদের হচ্ছে যে সাজাপ্রাপ্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের অতীত কার্যকলাপ, যে সাজাপ্রাপ্ত অথবা সন্দেহভাজন যে ব্যক্তি আছে তাদের অতীত কার্যকলাপ, কিংবা যে সকল ব্যক্তি অভ্যাসগতভাবে অপরাধী, বা যেসব ব্যক্তি হচ্ছে অভ্যাসগতভাবে অপরাধী বা অপরাধ করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, অপরাধ সংগঠনে যারা সার্বিকভাবে সাহায্য করছে, তাদের গতিবিধি সম্পর্কে নজর রাখার জন্য থানায় নির্ধারিত যে রেজিস্টারে অপরাধপঞ্জি লেখা হয় তাকে হিস্ট্রি শিট বলে। অর্থাৎ হিস্ট্রি শিট হচ্ছে যে সাজাপ্রাপ্ত সন্দেহভাজন ব্যক্তিদের অতীত কার্যকলাপ, কিংবা যে সকল ব্যক্তি অভ্যাসগতভাবে অপরাধী, ঠিক আছে, অপরাধ করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, বা অপরাধ সংগঠনের যারা সার্বিকভাবে সাহায্য করেছে, তাদের গতিবিধি সম্পর্কে নজর রাখার জন্য থানায় নির্ধারিত রেজিস্টারে যে অপরাধপঞ্জি লেখা হয় তাকে হিস্ট্রি শিট বলে। এটা পিআরবি 401, পিআরবি 401। এটা হিস্ট্রি শিটের হিস্ট্রি শিট হচ্ছে বিসিএনবি, মানে বিলিস ক্রাইম নোটবুকের একটা পার্ট। বিলিস ক্রাইম নোটবুকের যে 5টা পার্ট আছে সেখানে একটা পার্ট হচ্ছে এই হিস্ট্রি শিট বা বিসিএনবি, ঠিক আছে, এই হিস্ট্রি শিট। আচ্ছা, এবার হিস্ট্রি শিট খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়, ঠিক আছে। হিস্ট্রি শিট কখন খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ কখন খোলা হয়। যে হিস্ট্রি শিট কখন খোলা হয়, তাহলে এটা যদি বলে হিস্ট্রি শিট কখন খোলা হয়, তাহলে নিচে যাই লিখবেন যে নিম্নলিখিত ক্ষেত্রে হিস্ট্রি শিট খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। পিআরবি 401-এর ক বিধি মোতাবেক চুরি করা, চোরাই মাল গ্রহণ করা, ছিনতাই করা, ডাকাতি করা ইত্যাদি ধরনের অপরাধের জন্য যাদের সাজা হয় তাদেরকে, ঠিক আছে, তাদের সম্পর্কে হিস্ট্রি শিট খোলার প্রয়োজনীয়তা হয়। যে আপনার কি কি আছে, এখানে আছে চুরি করা, চোরাই মাল গ্রহণ করা, ছিনতাই করা, ডাকাতি করা ইত্যাদি ধরনের অপরাধের জন্য যাদের সাজা হয়ে থাকে তাদের সম্পর্কে হিস্ট্রি শিট খোলা হয়। যাদের সাজা হয়ে থাকে তাদের সম্পর্কে হিস্ট্রি শিট খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ অসৎ চরিত্র লোকদের কার্যকলাপ ও গতিবিধির উপর নজর রাখার জন্য হিস্ট্রি শিট খোলা হয়ে থাকে। এটা পিআরবি 401-এর ক বিধি। এবার হিস্ট্রি শিট খোলার নির্দেশ কে দিতে পারে, হিস্ট্রি শিট খোলার নির্দেশ দিতে পারে পুলিশ সুপার। এটা বলা হয়েছে পিএরবি 401-এর খ, যে বলছে যে মোতাবেক সকল ঘটনার হিস্ট্রি শিট লেখার পূর্বে সার্কেল সহকারী পুলিশ সুপারের নির্দেশ গ্রহণ করতে হয়, কিন্তু হিস্ট্রি শিট খোলার নির্দেশ দিতে পারে পুলিশ সুপার। যখন হিস্ট্রি শিট লেখা হয় তখন সার্কেল অফিসের হচ্ছে নির্দেশনা লিপিবদ্ধ করা হয়, কিন্তু হিস্ট্রি শিট খোলার জন্য অনুমতি প্রদান করে পুলিশ সুপার। এটা বলা হয়েছে 401-এর খ বিধি, পিআরবি 401-এর খ বিধি। এবার হিস্ট্রি শিটে কি কি বিষয় থাকে, হিস্ট্রি শিটে কি কি বিষয় থাকে, হিস্ট্রি শিটে থাকে থানার অফিসার ইনচার্জ কোন গ্রাম পরিদর্শনে গেলেন, অথবা উক্ত গ্রামের যে সকল লোকদের নামে হিস্ট্রি শিট খোলা হয়েছে তাদের জীবনযাপন পদ্ধতি,
কার্যকলাপ সম্পর্কে, তারপর হচ্ছে গোপনে তদন্ত চালাবেন, এবং প্রাপ্ত অনুকূল প্রতিকূল রিপোর্ট সম্পর্কে হিস্ট্রি শিটে লিপিবদ্ধ করবেন। যে থানার অফিসার ইনচার্জ আছে তিনি গোপনে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন এবং হচ্ছে গোপন প্রতিবেদন যা লিখবেন এবং তদন্ত চালাবেন। এটা বলা হয়েছে পিআরবি 401 এর গতে, গরুর গতে। এবার হিস্ট্রি শিট লেখার পদ্ধতি, লেখার পদ্ধতিটা কি সেটা শোনেন। যেটা বলা হয়েছে 401 এর গহাতে, যে লেখার পদ্ধতি হচ্ছে হিস্ট্রি শিটে ক্রমিক সংখ্যা ধারাবাহিকভাবে দিতে হবে। হিস্ট্রি শিট যেটা আছে সেটাই ক্রমিক সংখ্যা ধারাবাহিকভাবে দিতে হবে, এবং আরম্ভ সূচিপত্র লিখতে হবে, অর্থাৎ আরম্ভ যে শুরু হয়েছে সেই সূচিপত্র লিখতে হবে। মানে সূচিপত্র বলতে ওই যে লেখা থাকে কোন কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠায়, এটা এটা পিআরবি 401 এর গোড়ার পিআরবি 401 এর গোড়ার। এবার আমরা পড়বো ভিলেজ ক্রাইম নোটবুক বা বিসিএনবি কাকে বলে। আমাদের কোশ্চেন হচ্ছে বিসিএনবি বা ভিলেজ ক্রাইম নোটবুক কাকে বলে, ভিলেজ ক্রাইম নোটবুক কয়টি অংশে বিভক্ত, এটা আলোচনা করতে হবে। ভিলেজ ক্রাইম নোটবুক কয়টি অংশে বিভক্ত এটা আলোচনা করতে হবে। আর ভিলেজ ক্রাইম নোটবুক কি পুলিশ অফিসার আদালতে উপস্থাপন করতে বাধ্য, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। যে প্রথম হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক কাকে বলে, তারপর বলা হয়েছে ভিলেজ ক্রাইম নোটবুক কয়টি অংশে বিভক্ত, তারপরে হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক কি পুলিশ অফিসার আদালতে উপস্থাপন করতে বাধ্য। আচ্ছা, প্রথমে যদি আমরা সংজ্ঞা দেই ভিলেজ ক্রাইম নোটবুক, যে গ্রামের অপরাধী, সাজাপ্রাপ্ত ও সন্দেহভাজন ব্যক্তিদের এবং পেশাগত অপরাধীদের তথ্য ও অপরাধ সম্পর্কে বিস্তারিত বিবরণ থানার যে রেকর্ড করা হয়, থানার যে রেজিস্টারে রেকর্ড করা হয় তাকে ভিলেজ ক্রাইম নোটবুক বলে। একটু আগে আপনি হিস্ট্রি শিট পড়ছিলেন, সেখানে শুধু পড়ছিলেন সাজাপ্রাপ্ত সন্দেহভাজন, আর এখানে হচ্ছে গ্রামের যত অপরাধী হচ্ছে, গ্রামের যত অপরাধী আছে, সাজাপ্রাপ্ত সন্দেহভাজন ব্যক্তি এবং হচ্ছে পেশাগত অপরাধীদের তথ্য ও অপরাধ সম্পর্কে বিস্তারিত বিবরণ থানার যে রেজিস্টারে রেকর্ড করা হয় তাকে ভিলেজ ক্রাইম নোটবুক বলা হয়। বর্তমানে ভিলেজ ক্রাইম নোটবুকের প্রচলন কম, এখন সিডিএমএস হয়েছে, এখন সিডিএমএস টাকে ডিজিটাল বিসিএনবি বলে। তাই এই পিআরবি 391, বিসিএনবির সংজ্ঞা প্রদান করা হয়েছে পিআরবি 391 এবং পুলিশ আইনের 12 দ্বারা, এবং পুলিশ আইনের 12 দ্বারা। ঠিক আছে, এটা বলা হয়েছে 391, তাহলে সংজ্ঞা দেওয়া হয়েছে 391 এবং পুলিশ আইনের 12 দ্বারা। এবার যদি আমরা দেখি ভিলেজ ক্রাইম নোটবুক হচ্ছে 5টি অংশে বিভক্ত, 5টি অংশ কি কি। প্রথমটা হচ্ছে অপরাধী রেজিস্টার, অপরাধী রেজিস্টার, এটা 393, এটা হচ্ছে পিআরবি 393, যে গ্রাম্য এলাকায় পেশাগত অপরাধ সম্পর্কিত তথ্য এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। যে গ্রাম্য এলাকায় পেশাগত যে অপরাধ সম্পর্কিত তথ্য আছে তা এই অপরাধী রেজিস্টার লিপিবদ্ধ করা হয়, পিআরবি 393। এরপর আছে 394, 394 হচ্ছে অপরাধ প্রমাণ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার মানে হচ্ছে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। একটু আগে আপনি বলছেন অপরাধ রেজিস্টার 1 নম্বরে, আর 2 নম্বরে এসে বলছে অপরাধ প্রমাণ রেজিস্টার, মানে সেই অপরাধটাই যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে তাদের নামের তালিকা এই 2 নম্বরের এই রেজিস্টারে লেখা হয়। এটা হচ্ছে পিআরবি 394। তাইলে আপনার 393 গেছে অপরাধী রেজিস্টার, 394 গেছে অপরাধ প্রমাণ রেজিস্টার। ঠিক আছে, যে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে তাদের নামের তালিকা এই রেজিস্টারে লেখা হয়ে থাকে। এরপর হচ্ছে গ্রামের তথ্য তালিকা, গ্রামের তথ্য তালিকা, এটা পিআরবি 401। একটু আগে যেটা আপনি পড়লেন হিস্ট্রি শিট, হিস্ট্রি শিট যেটা পড়লেন আগের কোশ্চেনটায়, সেইটার কথাই এখানে বলা হয়েছে, যে আপনার তথ্য তালিকা। তার বলছে এটা পিআরবি 401 বিধি মোতাবেক যখন কোনো বিশেষ অপরাধ গ্রামে ব্যাপক হারে দেখা যায় তখন এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় পিআরবি 401। এবার হচ্ছে ইতিবৃত্ত, ইতিবৃত্ত দেখেন, ইতিবৃত্ত হচ্ছে পিআরবি 403 আর 404 বলছে ইতিবৃত্ত, ইতিবৃত্ত, ইতিবৃত্ত যদি দেখি বিধি মোতাবেক যখন কোনো বিশেষ অপরাধ গ্রামে ব্যাপক হারে দেখা, এটা না সরি, ইতিবৃত্ত হচ্ছে পিআরবি 403 এবং 404 বিধি মোতাবেক, যে গ্রামের যে সকল ব্যক্তি পেশাগত অপরাধের সহিত জড়িত এবং হচ্ছে বলে সন্দেহযুক্ত এবং সন্দেহ করা হয় এবং নিরীক্ষাধীন ব্যক্তিদের নামের তালিকা এই সূচিপত্রে বা ইতিবৃত্তে থাকে। এটা হচ্ছে পিআরবি 403, 404। আর হচ্ছে সূচিপত্র বা হচ্ছে রানিং ইন্ডেক্স। তাহলে সূচিপত্র হচ্ছে পিআরবি 405 বিধি মোতাবেক যে উল্লেখিত দণ্ডপ্রাপ্ত
ব্যক্তির নাম এবং হচ্ছে কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত হয় নাই এমন কোনো ব্যক্তির নামের সূচি থাকে, অর্থাৎ সূচিপত্রে থাকে তার নাম এবং কোন মামলায় তার দণ্ডপ্রাপ্ত হয় নাই বা হয়েছে সেটা থাকে সূচিপত্রে। তাহলে এই ছিল সিএনবি, তার বাবুল স্ক্র্যাম নোটবুক। এরপর যদি আমরা পাঁচ আর একটা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে অসৎ চরিত্র, এ রোল আর বি রোল। আপনি যেটা শুনছেন যে এ রোল আর বি রোল পিআরবি 343 সম্পর্কে, পিআরবি 343 আর পিআরবি 343-44 সম্পর্কে, যে এ রোল আর বি রোল। দেখেন যে হচ্ছে এ রোল কাকে বলে আর বি রোল কাকে বলে। এটা হচ্ছে বলছে অসৎ চরিত্রর ক ও খ তালিকা। আপনাদের কোশ্চেনে আসবে অসৎ চরিত্রর ক ও খ তালিকা, মানে এ আর বি রোল। তালিকা বলতে কি বুঝো, ইহা কখন ইস্যু করা হয়, ইহা কখন ইস্যু করা হয়। যদি উত্তর দেই অসৎ চরিত্রের ক, এ রোল, অসৎ চরিত্রর কতে হচ্ছে এ রোল, তাহলে হচ্ছে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারেন যে তার থানা এলাকা থেকে অসৎ চরিত্রের লোক, দাগী আসামি, চোর ডাকাত বা অন্য থানা এলাকায় চলে গেছে, তাহলে গমনকারী অসৎ চরিত্র লোকের নাম, ঠিকানা, বাসস্থান সম্বন্ধে বিপি ফরম নং 59 পূরণ করে যে থানায় চলে গেছে, সে থানার অফিসার ইনচার্জ বরাবর যে প্রতিবেদন প্রেরণ করেন তাকে এরোল বা অসৎ চরিত্র তালিকা বলে। ঠিক আছে, অসৎ চরিত্রের তালিকা ক বলে। মানে বিষয়টা হচ্ছে, আমি একটা থানা এলাকায় আছি, এই থানা এলাকায় যদি কোনো অসৎ চরিত্র লোক থাকে, লোকটা চোর হইতে পারে, দাগী আসামি হইতে পারে, ডাকাত হতে পারে। আমি যদি খবর পাই যে আমার এলাকা থেকে এই লোকটা অন্য থানায় চলে গেছে, অন্য থানা এলাকায় অবস্থান করতেছে, তাহলে এই যে আমার থানা এলাকায় ছিল সেখানে তার নাম, ঠিকানা, তার বিস্তারিত বিবরণ সহ হচ্ছে গিয়ে লিপিবদ্ধ করে একটা বিপি ফরম নং আছে 59, এই বিপি ফরম নং 59 অনুযায়ী সেই থানার অফিসার ইনচার্জ বরাবর যে কাগজখানা আমরা প্রেরণ করি, প্রতিবেদনখানা প্রেরণ করি, সেটা হচ্ছে এরোল, মানে অসৎ চরিত্র তালিকা ক। এটা হচ্ছে পিআরবি 343, এটা হচ্ছে পিআরবি 343। ঠিক আছে, তাহলে এরোল কখন ইস্যু করা হয়? এরোল ইস্যু করা হয় থানা এলাকায় অসৎ চরিত্রের লোক, দাগী আসামি, চোর ডাকাত বা অন্য থানা এলাকায় চলে, থানা এলাকায় চলে, তখন এরোল বা অসৎ চরিত্রের তালিকা ক ইস্যু করা যায়। যে যদি এই থানা এলাকায় অসৎ চরিত্রের লোক, দাগী আসামি, চোর ডাকাত যদি যায় অন্য থানা এলাকায়, সেক্ষেত্রে এটা এরোল ইস্যু করা হয়। এটা হচ্ছে পিআরবি 343। এরপর যাব বি রোল বা অসৎ চরিত্র খ, বা অসৎ চরিত্র খ, যে থানা এলাকায় অন্য কোনো থানা হতে, তাহলে আগেরটা ছিল এই থানা হতে যদি অন্য থানায় চলে যায়, সেক্ষেত্রে এই থানার অফিসার ইনচার্জ একটা বিধি পাওনা 59 পূরণ করে, একটা প্রতিবেদন প্রেরণ করে যে ওই তোর নাম ঠিকানা সহ, সেটা ছিল এরোল। আর এখানে বিষয়টা হচ্ছে যে ওই যে থানা আপনার রিসিভ করলো, ওইটা হবে বিরল। তাহলে এইটাই আমরা যদি একটু দেখি, যে বলছে থানা এলাকায় অন্য কোনো থানা হতে, যে আমার যে থানা এলাকা, এই থানা এলাকায় যদি অন্য কোনো থানা হতে সন্দেহভাজন ব্যক্তি, দাগী আসামি প্রবেশ করে, তাহলে থানার অফিসার ইনচার্জ উক্ত ব্যক্তির স্বভাব চরিত্র জানার জন্য যে থানা হতে এসেছে সেই থানার অফিসার ইনচার্জ বরাবর বিপি ফর্ম নং 60 পূরণ করে যে প্রতিবেদন প্রেরণ করে, তাকে বিরল ফরম বা অসৎ চরিত্র তালিকা বলে। এর মানে হচ্ছে, এর আগে আমি উদাহরণ দিছিলাম যে আমার থানা এলাকা থেকে যদি যায় কেউ, সেক্ষেত্রে হচ্ছে আমি তার আহ নাম, ঠিকানা সবকিছু পূরণ করে যদি ওই যে থানায় গেছে ওই থানার অফিসার ইনচার্জ বরাবর বিভাগ নং 59 একটি প্রতিবেদন প্রেরণ করি, সেটা হচ্ছে আপনার অসৎ চরিত্র ক বা এরোল। আর এখানে হয়েছে যদি আমার থানায় আসে, আমি যদি দেখি একটা লোক বকবুড়ে কিছুদিন ধরে ঘুরতেছে, গতিবিধি তার পছন্দ হচ্ছে না, তার বিরুদ্ধে এলাকা থেকে টুকটাক অভিযোগ আসছে বা তাকে সন্দেহ মনে হইতেছে তার চাল চলনে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমি তার নাম ঠিকানা সংগ্রহ করে হচ্ছে সুন্দর করে লিপিবদ্ধ করে যে থানা থেকে সে আসছে সেই থানার অফিসার ইনচার্জ বরাবর যে প্রতিবেদন একটা প্রেরণ করি, এটা হচ্ছে বিপি ফর্ম নং 60। এটা হচ্ছে বিপি ফর্ম নং 60। ঠিক আছে, এই প্রেরণ করলে, তাহলে এই যে থানা থেকে প্রেরণ করা হলো জানার জন্য, যে আমার সোজা কথা, অন্য থানা থেকে যদি আমার এলাকায় আসে আর আমি যদি পূরণ করে ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাই, ওটা হচ্ছে বিরল, ওটা হচ্ছে বিরল। আর যদি অন্য থানা এলাকায় চলে যায়, আমি ইচ্ছা করে জানাতে চাই, অর্থাৎ আমি ইচ্ছা করে জানাতে চাই যে আমার এলাকা থেকে গেছে, ইচ্ছা করে ওই থানায় জানাতে, সেটা হচ্ছে এরোল, মানে অসৎ চরিত্রের আপনার হচ্ছে এই অসৎ চরিত্র ক। তাহলে
এই বিষয়টা হলো, এটা কখন ইস্যু করা হয় যে থানা এলাকায় অন্য কোনো থানা হতে যদি সন্দেহভাজন ব্যক্তি দাগী আসামি প্রবেশ করে তখন এটা ইস্যু করা হয়। এটা বলা হয়েছে তখন এটা ইস্যু করা হয়। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এনইআর কি, পরীক্ষায় যদি আসে এনইআর কাকে বলে, এনইআর কখন প্রদান করা হয়, এটা মনে রাখতে হবে। যে এনইআরটা হচ্ছে, ইংরেজিতে বলে সংক্ষেপে NER। এটার ফুল মিনিং পরীক্ষায় যদি আসে তাহলে লিখবেন এনইআর এর ফুল ফর্ম বা এনইআর এর পূর্ণরূপ হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট। নন এক্সিকিউশন রিপোর্ট, NON, নন, EXECUTION, এক্সিকিউশন রিপোর্ট, REPORT রিপোর্ট। তাহলে এইটা হচ্ছে আসামি যদি পলাতক রয়েছে অথবা হচ্ছে নিজে লুকিয়ে রেখেছে, গ্রেপ্তারি পরোয়ানা যদি কার্যকরী করা সম্ভব নয়, যদি কোনো আসামি পলাতক থাকে বা হচ্ছে নিজেকে লুকিয়ে রেখেছে যাতে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা সম্ভব হয় না, তখন পুলিশ অফিসার সংশ্লিষ্ট কোর্টে একটি এনিয়ার প্রতিবেদন দাখিল করেন। এটা বলা হয়েছে 323-এ। 323-এ। এবার এনিয়ার দাখিলের পদ্ধতি, যদি আপনি, তাহলে 323 বিধিতে বলছে এনিয়ার সম্পর্কে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এনইআর দাখিলের পদ্ধতি হচ্ছে, যদি এমন হয় যে আপনি একাধিকবার বা ততোধিকবার চেষ্টা করছেন, এলাকায় গেছেন, যাওয়ার পরে সবার কাছে জানছেন, সবাই বলছে না এই লোকটা দীর্ঘদিন যাবত দেশে আসে না, অথবা হচ্ছে এই লোকটা মারা গেছে, অথবা হচ্ছে তার কোনো খোঁজ খবর নাই বা সে বিদেশে অবস্থান করছে, সেক্ষেত্রে ওই ব্যক্তির যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই স্থাবর সম্পত্তির হচ্ছে সবগুলো আপনি লিপিবদ্ধ করে একটা কাগজে PRB 323-এর গ মোতাবেক আদালতে দাখিল করবেন এনিয়ার। তখন আদালত সিদ্ধান্ত নেবে যে তাকে ওই ওয়ারেন্ট ফেরত নিবে না ওটা বলবৎ থাকবে। এটা হচ্ছে এনিয়ার। তাহলে এনিয়ার সম্পর্কে বলা হয়েছে 323-এ। এই এনিয়ার থেকে প্রায়শই কোশ্চেন আসে, কোশ্চেন আসলে অনেকেই ভুল করে ফেলে। আশা করি এনিয়ার নিয়ে কোনো কোশ্চেন নাই।